জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে আসার পর রিয়াল মাদ্রিদ টোটাল 4টা সাইন করাইছে, বাট এই 4টা সাইনিংয়ের পর আমরা শুনতেছি রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারকে ছাড়তেছে, ওই প্লেয়ারকে ছাড়তেছে, এই প্লেয়ার পরিকল্পনায় নাই, ওই প্লেয়ার পরিকল্পনায় নাই। ভাই এইসব কি? প্রত্যেকটা দিন আমরা রিয়াল মাদ্রিদের রিউমার্স শুনতেছি। রিউমার্স কি হইতেছে? প্লেয়ার আসতেছে না, প্লেয়ার ক্লাব ছাড়বে, ওইসব রিউমার্স। রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তেছে, অ্যান্ড্রিক লোনে যাইতেছে, সেভায়াসকে ছাড়তেছে, দেন ম্যান্ডিকে ছাড়তেছে। মানে কি একটা অবস্থা আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ কী চাইতেছে। এরপর নতুন খবর, রাউল আসেনসিও পরিকল্পনায় নাই। এরপরে আরও বিগ নিউজ শোনেন, গঞ্জালো গার্সিয়াকে নাকি লোনে দিতেছে, গেটাফের সাথে কথা বলছে। মানে কি ভাই? আপনি যদি গঞ্জালো গার্সিয়াকে ছেড়ে দেন, আপনার নাম্বার 9 কে? অ্যান্ড্রিক ইঞ্জুরিতে। এর উপর আপনারা চিন্তা ভাবনা করে রাখছেন অ্যান্ড্রিককে লোনে দিয়ে দিবেন, আর গঞ্জালো গার্সিয়াকে আপনারা কীভাবে পরিকল্পনা করতেছেন লোনে দিয়ে দিবেন? ভাই যখন আপনার কাছে কোনো প্লেয়ার ছিল না, আপনি স্কোর পাইতেছিলেন না, তখন এই গঞ্জালো গার্সিয়া কাজে লাগছে। হ্যাঁ, জাভি আলোনসো আসার পর পরিকল্পনায় আসছে, বাট সে বেস্ট পারফরমেন্স করছে। এখন আপনার হাতে আর কোনো অপশন নাই, তারপরেও আপনি চিন্তা করতেছেন এই প্লেয়ারকে আমি লোনে দিয়ে দেই, এ প্লেয়ার লোনে খেলে আসুক। অ্যাকচুয়ালি আপনি কী চাইতেছেন? রিয়াল মাদ্রিদ কী চাইতেছে? পুরো স্কোয়াড চেঞ্জ করে ফেলবে, নতুন প্লেয়ার নিয়ে আসবে? কই, নতুন প্লেয়ার তো নিয়ে আসতেছে না, জাস্ট রিউমার্সই হইতেছে। প্লেয়ার ছাড়তে চাইতেছে। আপনার অ্যাটাকিং লাইন ঠিক আছে, আপনার কোনো পরিবর্তন প্রয়োজন নাই। আপনি যদি পারেন রদ্রিগোকে রেখে দিন। এই যে লুইস ডিয়াস টু বায়ার্ন মিউনিক ডিল হয়ে গেছে, বাট লিভারপুল আসতেছে না। কেন আসতেছে না? আপনার প্রাইস ট্যাগ প্লাস রদ্রিগোর স্যালারি। আপনি রদ্রিগোকেও পরিকল্পনায় রাখেন, সিজন কন্টিনিউ করেন, সিজন শুরু করেন, দেখেন কি হয়। বাট একটা সিজন যায় নাই, আপনি সিজন শুরুও হয় নাই, আপনি স্কোয়াডই চেঞ্জ করতেছেন, প্লেয়ার চেঞ্জ করতেছেন। মানে কী চাইতেছে আমি সিরিয়াসলি বুঝতেছি না। আমাদের অ্যাটাকিং লাইন ঠিক আছে, আমাদের ডিফেন্সিভ লাইন ঠিক আছে, এই মুহূর্তে আমাদের প্রয়োজন কি জানেন? আমাদের প্রয়োজন একজন প্লেয়ার, আমাদের প্রয়োজন টনি ক্রুজ। যদি পারেন এটা করেন, টনি ক্রুজকে নিয়ে আসেন, আর না হয় টনি ক্রুজ টাইপের একজন প্লেয়ার নিয়ে আসেন। বিকজ টনি ক্রুজ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আমাদের একজন ক্রিয়েটর নাই, আমাদের একজন মিড কন্ট্রোলার নাই, গেম কন্ট্রোলার নাই, আমাদের ম্যাচের টেম্পো ধরে রাখার মতো প্লেয়ার নাই। হ্যাঁ, টনি ক্রুজ যাওয়ার পর আমরা মোটামুটি ভরসা পাইছি যখন আমাদের লুকা মডরিচ ছিল, বাট এখন আমাদের লুকা মডরিচ নাই। আমরা কার উপর ভরসা করতেছি? কার উপর ভরসা করে আমরা মিড ছাড়তেছি? আপনারা ডিফেন্ডার সাইন করাইতেছেন, আপনারা অ্যাটাকার সাইন করাইতেছেন, বাট এই যে আপনার মিড খালি পড়ে আছে, মিডে ক্রিয়েটিভিটি নাই, ওইটা আপনারা চিন্তা করতেছেন না। ভাই এই মুহূর্তে আমাদের প্রয়োজন টনি ক্রুজ টাইপের, টনি ক্রুজের রিপ্লেস একজন প্লেয়ার। এখানে অনেক প্লেয়ারের নাম হইতেছে, রিউমার্স হইতেছে, এখানে অ্যাঞ্জো ফার্নান্দেজের কথা হইতেছে, এখানে ম্যাক অ্যালিস্টারের কথা হইতেছে, নিকো বারেলার কথা হইতেছে, অ্যাঞ্জেলো স্টিলারের কথা হইতেছে, দেন রদ্রির কথা হইতেছে। জাস্ট রিউমার্স হইতেছে। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত অফিসিয়ালি যোগাযোগ করছে শুধুমাত্র একজন প্লেয়ারের সাথে, অ্যাঞ্জেলো স্টিলারের সাথে। এই যে বারেলার কথা হইতেছে, নিকো বারেলা রাইট নাও ইন্টার মিলানে আছে। হ্যাঁ, ভালো প্লেয়ার। জাভি আলোনসো ইন্টারেস্টেড, বাট ইন্টার মিলান এই মুহূর্তে বারেলাকে ছাড়বে না। ইন্টার মিলান বারেলাকে নিয়ে আলাদা পরিকল্পনা করতেছে, বারেলাকে তাদের মেন প্লেয়ার বানাইতেছে। আর এর উপর রিয়াল মাদ্রিদ এদিকে না যাক, আমি চাই না এখানে যাক। হ্যাঁ, বারেলা ভালো প্লেয়ার, বাট তার বয়সের দিকও দেখতে হবে। রাইট নাও তার বয়স 28। রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে প্রয়োজন কি জানেন? এমন একজন প্লেয়ার যাকে দিয়ে আগামী 10 বছর সার্ভিস নিতে পারবে। এরপর রদ্রির কথা হইতেছে, দেখেন রদ্রি অনেক ভালো প্লেয়ার, বাট আমি চাইতেছি না রদ্রিকে। এখন আপনারা বলতে পারেন আমি রদ্রিকে পছন্দ করি না, যার কারণে আমি চাইতেছি না। না ভাই, এমন কিছুই না। রদ্রির খেলা অনেক ভালো, অনেক কোয়ালিটিফুল। রদ্রি মাদ্রিদে আসলে আমাদের জন্য প্লাস পয়েন্ট, বাট রদ্রির বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। 29 বছর বয়স ভাই। এর উপর সে যদি আসে, সে আসবে না, তাকে ম্যানচেস্টার সিটি ছাড়বে না, পেপ গার্দিওলা তাকে ছাড়বে না। আর যদি ছেড়েও দেয়, রিয়াল মাদ্রিদ সাইন করাই ফেলে, কয় বছর সার্ভিস দিবে? 3 বছর, 4 বছর, এর বেশি না। আমাদের
ইয়ং প্লেয়ার প্রয়োজন ভাই, আমাদের আগামী 10 বছরের জন্য প্লেয়ার প্রয়োজন। এখন এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করেন, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন রিয়াল মাদ্রিদ কাকে সাইন করানো উচিত, আমি নিকো বারোলাকে বলবো। বিকজ এই প্লেয়ারটা মিড কন্ট্রোল করতে পারবে, মিডের টেম্পো কন্ট্রোল করতে পারবে, সে রিয়াল মাদ্রিদের একজন প্লে মেকার হইতে পারবে, এখানে আমার কোনো সন্দেহ নাই। আপনি এই নিকো বারোলার মধ্যে টনি ক্রুজকে ফিল করতে পারবেন। হ্যাঁ, টনি ক্রুজের গেম আপনি পাবেন না, বাট টনি ক্রুজকে ফিল করতে পারবেন, লুকা মডরিচের গেম ফিল করতে পারবেন। এরপর এই যে অ্যাঞ্জো ফার্নান্দেজের কথা হইতেছে, দেখেন এইখানেও আমি বলবো রিয়াল মাদ্রিদ যেন সামনে না যায়। অ্যাঞ্জো ফার্নান্দেজ আর্জেন্টাইন, এই জন্য অবশ্যই না। অ্যাঞ্জো ফার্নান্দেজ কোয়ালিটিফুল, চেলসির বেস্ট প্লেয়ারদের একজন কেন বললাম, বেস্ট কেন বলি নাই, এটা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। বাট এইখানে অ্যাঞ্জো ফার্নান্দেজের আগে আরও দুজন প্লেয়ার আছে, এই যে পালমার আর কাসাইডো। এই দুজন প্লেয়ারের কারণেই কিন্তু অ্যাঞ্জো ফার্নান্দেজ এখন টপ ক্লাস পারফরমেন্স করতে পারতেছে। হ্যাঁ, অ্যাঞ্জো ফার্নান্দেজ ভালো কন্ট্রোলার, কোয়ালিটিফুল গেম দেয়, তার ফুটবল আইকিউ অনেক ভালো। বাট এই দুজনের আগে এখানে পালমার আর কাসাইডো, এরপরে অ্যাঞ্জো ফার্নান্দেজ। আর মেন কথা হইতেছে অ্যাঞ্জো ফার্নান্দেজের সাথে মেবি 2032 সাল পর্যন্ত চেলসির চুক্তি আছে। সো চেলসি এত ইজিতে ছাড়বে না। আর তার রিলিজ ক্লোজ যেটা আমরা শুনতেছি 150 মিলিয়ন ইউরো, ওইটা রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে ইনভেস্ট করবে না। এর উপর আপনি বলতে পারেন অ্যাঞ্জো ফার্নান্দেজ ভালো মিডফিল্ডার, হ্যাঁ ভালো মিডফিল্ডার, বাট আমরা মানে রিয়াল মাদ্রিদ যে টাইপের মিডফিল্ডার খুঁজতেছে, টনি ক্রুজ টাইপের, লুকা মডরিচ টাইপের, ওই টাইপের মিডফিল্ডার কিন্তু অ্যাঞ্জো ফার্নান্দেজ না। আপনারা লুকা মডরিচের গেম দেখেন, আপনারা টনি ক্রুজের গেম দেখেন, আর আপনারা অ্যাঞ্জো ফার্নান্দেজের গেম দেখেন, ভাই আকাশ পাতাল ব্যবধান। এরা এক টাইপের প্লেয়ার আর অ্যাঞ্জো ফার্নান্দেজ অন্য টাইপের। আপনি ওদের কাছ থেকে যে সিস্টেমের গেম পাবেন, এটা অ্যাঞ্জো ফার্নান্দেজের কাছ থেকে পাবেন না। তার কোয়ালিটি অন্যরকম, তাদের কোয়ালিটি একরকম ছিল। হ্যাঁ, অ্যাঞ্জো ফার্নান্দেজ কোয়ালিটিফুল, বাট এই মুহূর্তে আমার মনে হয় না অ্যাঞ্জো ফার্নান্দেজ টাইপের মিডফিল্ডার আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন টনি ক্রুজ টাইপের, লুকা মডরিচ টাইপের একজন মিডফিল্ডার। এরপর ম্যাক অ্যালিস্টারের স্টোরি আছে। এই ম্যাক অ্যালিস্টারের স্টোরিটা কিছুটা না অনেকটাই অ্যাঞ্জেলো স্টিলারের সাথে সম্পৃক্ত। দেখেন এখানে স্টোরি কি, রিয়াল মাদ্রিদ কিছুদিন আগে অ্যাঞ্জেলো স্টিলারের জন্য ট্রাই করছিল, তারা সাইন করাইতে পারে নাই, বিভিন্ন সমস্যা ছিল। এখন রিয়াল মাদ্রিদের টার্গেট কি দেখেন, রিয়াল মাদ্রিদ যদি অ্যাঞ্জেলো স্টিলারকে সাইন করাইতে না পারে, আমি এই ব্যাপারে পরে কথা বলতেছি যে কেন রিয়াল মাদ্রিদ পিছিয়ে আসছে। এখন যদি স্টিলারকে সাইন করাইতে না পারে, তাহলে রিয়াল মাদ্রিদের সেকেন্ড অপশন বি ম্যাক অ্যালিস্টার, বয়স কম আছে, এর উপর তার রিলিজ ক্লোজ শুধুমাত্র 60 মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ এটা চোখ বন্ধ করে দিয়ে দিবে। বাট রাইট নাও রিয়াল মাদ্রিদ ওয়েট করতেছে স্টিলারের জন্য। কেন স্টিলারের জন্য ওয়েট করতেছে? কারণ তাকে সাজেস্ট করছে টনি ক্রুজ। আর টনি ক্রুজ ওইরকম প্লেয়ার সাজেস্ট করবে না। টনি ক্রুজ তার কোয়ালিটি বোঝে, যার কারণে তাকে সাজেস্ট করছে। তবে এইখানেও স্টোরি আছে। এই যে স্টিলার, তার রিলিজ ক্লোজ মাত্র 36.5 মিলিয়ন, এমন মেবি। এখন রিয়াল মাদ্রিদ চাইলে চোখ বন্ধ করে এটা ফেলতে পারে, এ নে ভাই এই প্লেয়ার আমাদেরকে দিয়ে দে, স্টুটগার্ট দিয়ে দিবে। বাট এইখানে মেন প্রবলেম কি জানেন, তার যে রিলিজ ক্লোজ এটা অ্যাক্টিভ হবে 2026 সালে, যার কারণে রিয়াল মাদ্রিদ এখানে এগোতে পারতেছে না। হ্যাঁ, মাদ্রিদ স্টিলারের জন্য ফোর্স করবে। এখানে আরও স্টোরি আছে। মাদ্রিদ স্টুটগার্টের সাথে ভালো একটা সম্পর্ক মেক করতেছে। এর মেন উদাহরণ হইতেছে আমাদের একাডেমির একজন প্লেয়ার আছে কেমা আন্ড্রেস। এখন তাকে স্টুটগার্ট সাইন করাই ফেলছে মেবি, গতকালকে এমন একটা রিপোর্ট পাইছি, সাইন করাই ফেলছে মাত্র 3.3 মিলিয়ন ইউরোতে। এখন হইতে পারে রিয়াল মাদ্রিদ তাকে সেল করার পর স্টুটগার্টকে একটা অফার করবে, ভাই স্টিলারকে আমাদেরকে দিয়ে দাও, তোমরা যত মিলিয়ন ইউরো দাবি করবে আমরা দিয়ে দিব, বা আমরা একটা নেগোসিয়েশনে যাব। তবে রিয়াল মাদ্রিদকে ওয়েট করতে হবে ভাই। তার রিলিজ ক্লোজ অ্যাক্টিভ হবে 2026-এ,
এর আগে রিয়াল মাদ্রিদ তাকে সাইন করাইতে পারবে না। আর কোনো সিস্টেম আছে কি না ওইটা আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন। এখন এখানেও আপনারা প্রশ্ন রাখতে পারেন, ভাই রিয়াল মাদ্রিদ কিছুদিন আগে এই স্টোরি থেকে সরে আসছে, এরা স্টিলারকে সাইন করাইতেছে না। দেখেন, এই যে আমি প্রবলেমের কথা বললাম, রিলিজ ক্লোজ, দেন চুক্তির মেয়াদ 2028 সাল পর্যন্ত মেবি, এসব স্টোরির মধ্যে, এসব ঝামেলার মধ্যে রিয়াল মাদ্রিদ যাইতে চায় নাই, যার কারণে রিয়াল মাদ্রিদ পিছিয়ে আসছে। এখন যদি রাস্তা ক্লিয়ার হয়ে যায় রিয়াল মাদ্রিদ ওইখানে অবশ্যই যাবে। আমি অনেকেই দেখলাম বলতেছে বিগ ম্যাচের জন্য স্টিলার পারফেক্ট না। ভাই তাকে সাজেস্ট করছে টনি ক্রুজ সাজেস্ট করছে মানে কি, টনি ক্রুজ তার কোয়ালিটি জানে, আর সে জার্মান প্লেয়ার, তার কোয়ালিটি অবশ্যই টনি ক্রুজ দেখছে। তার মধ্যে এমন কিছু আছে যার কারণে টনি ক্রুজ তাকে সাইন করানোর জন্য সরাসরি রিয়াল মাদ্রিদকে বলছে। এখানে এজেন্টের মাধ্যমে কেউ আসে নাই। আর আমরা টনি ক্রুজের রিপ্লেস খুঁজতেছি, আমরা টনি ক্রুজের রিপ্লেস খুঁজতে গিয়ে আমরা স্টিলারকে পাইছি, অ্যান্ড টনি ক্রুজ স্টিলারকে নিয়ে আসছে। এখন আমার যেটা মনে হইতেছে প্রবলেমের কারণে রিয়াল মাদ্রিদ পিছিয়ে গেছে, বাট প্রবলেম শেষ হওয়ার পর আমার মনে হয় রিয়াল মাদ্রিদ অ্যাঞ্জেলো স্টিলারের পিছে যাবে, তাকে সাইন করানোর ট্রাই করবে। এই সিজন না হোক, আগামী সিজন যখন তার রিলিজ ক্লোজ অ্যাক্টিভ হবে। এখন রিয়াল মাদ্রিদ কী করতেছে আমি বুঝতেছি না। এরা যদি সাইন করায় তাহলে সাইন করায় ফেলুক। ভাই আমাদের মিড কন্ট্রোলার প্রয়োজন এই মুহূর্তে, আমাদের কাছে ডিফেন্ডার আছে, আমাদের অ্যাটাকার আছে, আমাদের প্রয়োজন মিডফিল্ডার, আমাদের প্রয়োজন প্লে মেকার। সো যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আরও 1 মাসের উপরে আছে, ট্রান্সফার উইন্ডো চলতেছে, এর মধ্যেই করতে হবে।